আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনাকে সব মিলে ৮২টা ম্যাচে কোচিং করিয়েছেন জাতীয় দলে এবং সেখানে ৮২টা ম্যাচের মধ্যে ৫৭টাই কিন্তু জয় পেয়েছেন, মাত্র ৮টা ম্যাচ হেরেছেন। ৫৭ জয়ের বিপরীতে মাত্র ৮টা হার, এটা অবশ্যই খুবই ভালো একটা স্ট্যাটস এবং আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোচ হিসেবে তো অন্যতম সেরা একটা সাফল্যের ক্যারিয়ার অলরেডি স্কালোনি পেয়েছেন। তবে এখানে ৮টা হার, এই ৮টা হারের মধ্যে সর্বশেষ ৪টা ম্যাচের মধ্যে কিন্তু ২টো হার এসেছে এবং একটা ম্যাচ ড্র হয়েছে। শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে ৬-০ গোলের সেই জয়টা বাদ দিলে আর্জেন্টিনার এই গত ২ মাসের ফেজটা খুব একটা বেশি ভালো কিন্তু আসলে যাচ্ছে না এবং এটাই দিন শেষে ফ্যানদেরকে কিছুটা হলেও চিন্তিত করছে এবং অনেকেই রীতিমতো ক্ষোভ ছাড়ছেন, অনেকে রীতিমতো ধৈর্যটা হারাচ্ছেন। ওই যে ঘুরে ফিরে বললাম, আর্জেন্টিনা গত ২-৩ কিংবা বলা উচিত আসলে ৪ বছর ধরে যে টাইপের ফুটবল খেলছে সেটার সাথে এই স্ট্যাটসটা খুব একটা বেশি যায় না এবং এটাই আর্জেন্টাইন ফ্যানদেরকে আরও অনেক বেশি করে ব্যাকুল করে তুলবে। আলোচনার শুরুতে আমি এই পয়েন্টটা তুলে আনলাম শুধুমাত্র একটা ব্যাপার বোঝানোর জন্য, আর সেটা হচ্ছে ওই যে একটা কথা আমি প্রায় সময় বলি, প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই টাইপের ভিডিওগুলোতে বলার চেষ্টা করি, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। দিন শেষে আপনার শেষ পারফরমেন্সটাই সবাই মনে রাখে এবং এটা স্কালোনির ক্ষেত্রেও কিন্তু আসলে প্রযোজ্য। এটা টিম আর্জেন্টিনা যারা কিনা এত সাফল্য পেয়েছে গত ৩-৪ বছরে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর্জেন্টিনাকে তাই আরও একবার ঘুরে দাঁড়াতে হবে। ওই ম্যাচটা শেষ করে, অর্থাৎ সর্বশেষ ম্যাচের কথা বলছি, প্রেস কনফারেন্সে এসে স্কালোনি শুধুমাত্র একটাই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে এই দলটা খুব ভালো করে জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আসলেই জানে। এ দলটা সর্বশেষ কোপা আমেরিকাতে দেখিয়েছে, এ দলটা এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারার পর দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আসলেই লিওনেল মেসির অধিনায়কত্বে এ দলটা গত ৩-৪ বছরে ভালোভাবে রপ্ত করেছে এবং আমরা সামনে পেরুর বিপক্ষে আরও একটা ঘুরে দাঁড়ানোর মতো ম্যাচ দেখব। তবে তারপরও এই যে সমালোচনা করছি, অনেকে হয়তোবা সেটাকে অতিরিক্ত আকারে ধরতে পারেন, এটাকে একটা ব্যাখ্যা করার জায়গায় নিয়ে যেতে চাই, কারণ আমার কাছে মনে হয় এটাকে আরেকটু এক্সপ্লেন করার সুযোগ আছে। দেখুন, চলার পথে আপনি পাথরে ধাক্কা খাবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আপনি যখন একই পাথরে বারবার করে ধাক্কা খান তখন সেটা কিন্তু একটা সময় বোকামির পর্যায়ে চলে যায়। আর্জেন্টিনা যে এই ৮টা ম্যাচ হেরেছে এবং সেটাকে যদি আপনি আরও ন্যারো ডাউন করে সর্বশেষ ২-৩টা ম্যাচের পরাজয়তে নিয়ে আসেন, তাহলে ক্লিয়ার কাটভাবে একটা কমন প্যাটার্ন সেখানে দেখতে পারবেন। যেমন আপনারা সকলে এটা জানেন, একেবারে দৃশ্যমান, সেটা হচ্ছে বলটা বাতাসে আসলে আর্জেন্টিন ডিফেন্ডাররা সেটা ক্লিয়ার করতে পারছেন না। একেবারে দৃশ্যমান একটা এরর এবং তার সাথে সাথে রাইট এবং লেফট ব্যাক পজিশন, ফুল ব্যাক পজিশনে কিছু উইকনেস, সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওটামেন্ডির কিছুটা বিলো পার পারফরমেন্স, এই জিনিসগুলো কিন্তু কমন হয়ে যাচ্ছে এবং এর পাশাপাশি যদি আপনি ওভারঅল ট্যাকটিক্সটা অ্যাড করেন, আর্জেন্টিনার বিপক্ষে হাই প্রেসিং, লাগাতারভাবে প্রেসিং করা, অনেক বেশি ফিজিক্যাল স্ট্যামিনা ব্যবহার করা এবং বিন্দুমাত্র আর্জেন্টাইন প্লেয়ারদেরকে স্পেস না দেওয়া, তাদেরকে রীতিমতো ব্রিদিং স্পেস অ্যালাউ না করা, এভাবে হাই প্রেসিং ফুটবল খেলে লাগাতার ফিজিক্যাল টেম্পোটা একেবারে অন টপে রেখে শুধুমাত্র এই ম্যাচটাতে যে প্যারাগুয়ে জিতেছে এমন নয়, এর আগে মাত্র কিছুদিন আগেই কলম্বিয়া জিতেছে, এর আগে উরুগুয়ে কিন্তু জিতেছিল। অর্থাৎ এখানে ক্লিয়ার কাট একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। স্কালোনির ওই প্যাটার্নটা তৈরি হওয়ার আগেই এমন কিছু করতে হবে যেটা একেবারে আনপ্রেডিক্টেবল। কিছু জিনিসের কথা তো বলেছি, যেমন ডিফেন্সের কথা আমরা সকলে জানি। মিডফিল্ডে গতকালকে রাতে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে স্ট্রেট ফরওয়ার্ড বলেছিলাম যে আপনি যদি এনজো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালিস্টারকে একই সঙ্গে খেলান, রড্রিগো ডি পলকে তার সাথে অ্যাড করেন, তাহলে সেখানে কোনো একজন মিডফিল্ডারকে অনেকটুকু হাই অন দ্য পিচ থেকে ক্রিয়েটিভ রোলটা প্লে করতে হবে এবং সেটা যদি সম্ভব না হয় তাহলে এখানে ইকুয়েশনে আপনার লো চেলসোকে আনতেই হবে। আপনার রাইট সাইডে নাহুয়েল মোলিনাকে দিয়ে বারবার ওভারল্যাপ করে উপরে উঠিয়ে এনে খুব একটা বেশি যখন আপনি আক্রমণের সুবিধা করতে পারছেন না, তখন একজন রাইট উইঙ্গার, বিশেষ করে বুনানত্তে টাইপের কোনো একটা প্রোফাইল আপনি ব্যবহার করবেন কিনা, এমন টাইপের সিদ্ধান্তগুলোতে আসলে যেতে হবে। একটা জায়গায় এসে আসলে অনেকের সঙ্গে আমি এখানে একমত যে স্কালোনি খুব একটা বেশি পরিবর্তনের পক্ষে কিন্তু নন। তিনি যে স্টার্টিং লাইনআপ বা যে প্লেয়ারদেরকে নিয়ে বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জিতেছেন তাদেরকে কন্টিনিউ করাচ্ছেন। যদিও একটা সময় স্কালোনি সবচেয়ে বড় পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যে সময়টাতে আর্জেন্টিনার পূর্ণাঙ্গকালীন কোচের দায়িত্ব পেয়েছিলেন। তারপরে কিছুদিনের ব্যর্থতার পরে ২০২০ সাল থেকে যখন কার্যক্রমগুলো শুরু করেছিলেন, তখন রড্রিগো ডি পল, গনজালো মন্তিয়াল, হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, পরবর্তী সময়ে এমন আরও অনেক প্লেয়ারদেরকে দলের সঙ্গে যুক্ত করে তিনি বরঞ্চ প্রথাগত পথে না হেঁটে তরুণ প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার কথা অনেক বেশি করে তখন বলছিলেন। আমি এখানে প্রত্যেকটা ম্যাচে ইয়াংস্টার প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে এবং শুধুমাত্র ইয়াংস্টারদেরকে দিতে হবে সেটা বলছি না। আপনার কাছে কিন্তু লো চেলসোর মতো প্লেয়ার আছে, আপনার কাছে কিন্তু এজিকুয়েল প্যালাসিওস, থিয়াগো আলমাদা,
এমন টাইপের প্লেয়াররা আছে যারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ বিকল্প প্লেয়ারদেরকে ট্রাই করে বর্তমান সময়ে যারা আসলে স্টার্টিং লাইনআপে আছেন তাদেরকে একেবারে অটোমেটিক চয়েস না বানিয়ে ফেলাটা এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা কাজ হবে। স্কালোনি কি সেই জিনিসটা করবেন? সামনের ম্যাচেই একটা বড় পরীক্ষা সেটারও কিন্তু থাকছে।